হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের করাবো আলোর প্রতিসরণ ডে 3। আর ডে 3-তে আজকের আলোচনার মূল বিষয় হলো সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এছাড়া আরো কিছু। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আসি সংকট কোণ। সংকট কোণ বা ইংলিশে এটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো অ্যাকচুয়ালি সংকট কোণটা কি? আলোক রশ্মি যদি ঘন থেকে লঘু মাধ্যমে যাবার সময় একটা বিশেষ কোণে আপাতিত যদি হয়, তাহলে দেখা যায় আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়। মানে অ্যাকচুয়ালি প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়। তো ওই যে বিশেষ কোণে আপাতনের জন্য প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, ওই বিশেষ আপাতন কোণকে বলা হয় ওই দুই মাধ্যম দ্বয়ের সংকট কোণ। কি বললাম? আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যাবার সময় কোনো একটি বিশেষ কোণে আপাতিত হলে প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তো ঘন মাধ্যমে ওই বিশেষ আপাতন কোণকে ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বলা হয়। এই ধরো লাইনটা টানলাম, এটা মনে করো দুটো মাধ্যমের বিভেদ তল। এদিকে আছে আমাদের লঘু মাধ্যম, আর এদিকে মনে করো আছে ঘন মাধ্যম। তো সংকট কোণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতেই যেতে হবে, তবেই কিন্তু ঘটনাটা ঘটবে। তাহলে আমি আগে একটা অবিলম্ব ড্র করে নিচ্ছি। এই আলোক রশ্মি এবার একটা আপাতন কোণে পড়েছে, এখানে এই বিন্দুতে আপাতিত হয়েছে। এবার দেখা যায় প্রতিসৃত রশ্মিটা, এটাকে অন্য কালার দিয়ে করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে প্রতিসৃত রশ্মি এটা দুই মাধ্যমে যে বিভেদ তল এটা সেটা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে বিশেষ আপাতন কোণটার জন্য প্রতিসৃত রশ্মি এই দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে গেল, সেই বিশেষ আপাতন কোণকে আমরা বলছি সংকট কোণ। তাহলে এই কোণটা কত আসছে? 90 ডিগ্রি। এই আমাদের প্রতিসৃত রশ্মি, এটা আপাতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের সেই বিশেষ আপাতন কোণ যাকে বলছে সংকট কোণ। এই সংকট কোণকে লেখা যায় থিটা সাফিক্স সি দিয়ে। এটা অ্যাকচুয়ালি একটা আপাতন কোণ। আপাতন কোণকে আমরা লিখি কি দিয়ে? আই দিয়ে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তো সেই কারণে যেহেতু সংকট কোণ, তাই সেটাকে লিখতে পারি আই সাফিক্স সি দিয়ে। তারপর কোথাও কোথাও এটাকে সি দ্বারাও ডিনোট করা হয়। এই সংকট কোণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তো সংকট কোণ প্রথমত নির্ভর করে মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপর, দ্বিতীয়ত তো নির্ভর করে এই যে আপাতিত যে আলো তার বর্ণের উপর। তাহলে সংকট কোণ যে যে বিষয়ের উপর নির্ভরশীল, কি বললাম? এক, মাধ্যম দ্বয়ের প্রকৃতি, আর দুই, আপাতিত আলোর বর্ণের উপর। কারণ মাধ্যম দ্বয় চেঞ্জ করলে কিন্তু সংকট কোণ চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো বায়ু সাপেক্ষে কাচে, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ হয় তোমার 42 ডিগ্রি। আবার বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ কিন্তু 49 ডিগ্রি। তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে সংকট কোণ চেঞ্জ হচ্ছে। আবার কালারের উপরও কিন্তু ডিপেন্ড করছে। এবার দেখা যায় কি সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক আছে। এখন এই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে যদি আমি মিউ2 ধরি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ1 ধরি, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী কি দেখাচ্ছি? সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক।
স্নেলের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি আলোক রশ্মি আসছে কোথা থেকে? ঘন থেকে, যাচ্ছে কোথায়? লঘুতে। ঘনর প্রতিসরাঙ্ক কত আছে? মিউ2। ঘন মাধ্যমে আপাতন কোণটা কত এসছে? থিটা সি। তাহলে আমরা স্নেলের সূত্র অনুযায়ী জানি যে মাধ্যম থেকে আলো যাবে সেখানকার প্রতিসরাঙ্ক ইন্টু আপাতন কোণের সাইন, যে মাধ্যমে যাচ্ছে সে মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণ সাইন সমান হবে। অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ2, আপাতন কোণ থিটা সি। তাহলে মিউ2 ইন্টু সাইন থিটা সি। যাচ্ছে কোথায়? লঘুতে। লঘুর প্রতিসরাঙ্ক কত? মিউ1। এখানে অ্যাঙ্গেল কত করেছে? 90। তাহলে মিউ1 ইন্টু সাইন 90। তাহলে মিউ2 ইন্টু সাইন থিটা সি, মিউ1 আর সাইন 90 এর ভ্যালু হয় 1 লিখলাম। তাহলে মিউ2 বাই মিউ1 ইকুয়াল টু পাচ্ছি কত? 1 বাই সাইন থিটা। এখানে মাথায় রাখবে মিউ2 হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ1 লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা কি পেলাম? প্রতিসরাঙ্কের সাথে সংকট কোণের সম্পর্ক। এখন যদি লঘু যে মাধ্যম সে মাধ্যমটি যদি বায়ু হয়, তাহলে লঘু মাধ্যমটি বায়ু হলে বায়ুর প্রতিসরাঙ্ক হয় 1, অর্থাৎ তখন মিউ1 এর জায়গায় আমরা লিখবো 1। আর সেক্ষেত্রে মিউ2 কে যদি মিউ ধরি, তাহলে লঘু মাধ্যমটি বায়ু হলে মিউ1 ইকুয়াল টু 1 হয়। তো সেক্ষেত্রে মিউ2 ইকুয়াল টু মিউ ধরে পাই। তাহলে কি পাচ্ছি? মিউ2 এর জায়গায় লিখছি মিউ1 এর ভ্যালু তো 1, তো মিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই সাইন থিটা সি। এটাই হয়ে গেল আমাদের প্রতিসরাঙ্কের সাথে সংকট কোণের সম্পর্ক বা সংকট কোণের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে সংকট কোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু লিখেই দিচ্ছি। সংকট কোণ যে যে বিষয়ের উপর নির্ভর করে। কি কি বললাম? 1, মাধ্যম দ্বয়ের প্রকৃতি, আর 1, আপতিত আলোর বর্ণ। আপতিত আলোর বর্ণ। সবসময় ভাববে সংকট কোণ কিন্তু হতে হলে সবসময় আলোক রশ্মি ঘন থেকেই লঘু দিয়ে যাবে, তা না হলে সংকট কোণের ব্যাপারটা কিন্তু থাকছে না। তাহলে আশা করি এটা বুঝেছো। এবার আসি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? প্রতিফলন সেটা বুঝলাম, পূর্ণ সেটাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ সম্পূর্ণরূপে ফিরছে বা কিছু। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যাপারটা হলো আলোক রশ্মিকে অবশ্যই ঘন থেকে লঘুতে যেতে হবে। তো আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবার সময় সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হয়, তবে রশ্মির প্রতিসরণ হয় না। সেক্ষেত্রে ওই রশ্মিটি আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ লঘু মাধ্যমে না গিয়ে আবার সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে ফিরে আসে। তো এই ঘটনাটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পূর্ণ বলছি এই কারণে যেহেতু পুরোটাই ফিরে আসে, কোনোটাই প্রতিষ্ঠিত হয় না। তাহলে কখন হচ্ছে এটা? যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতে হচ্ছে, আর দ্বিতীয়ত কখন হচ্ছে? যখন সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত হচ্ছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটো শর্ত। 1,
আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতে যেতে হবে, আর দ্বিতীয়ত আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, তবেই হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা আমাদের দুটো মাধ্যমে বিভেদ তল। এদিকে আছে মনে করো লঘু মাধ্যম, আর এদিকে আছে ঘন মাধ্যম। আমি ঘন মাধ্যমটাকে জল হিসেবে দেখিয়ে দিচ্ছি। মনে করো জল ঘন মাধ্যম, এটা পাই। এই আমাদের অভিলম্ব। আলোক রশ্মি এবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, কিন্তু যে আপাতন কোণে পড়েছে সেটা সংকট কোণের থেকে বেশি। ফলস্বরূপ কি হচ্ছে, রশ্মি লঘু মাধ্যমে না গিয়ে সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকেই বলছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ এইখানে যে আপাতন কোণ এটা হতে হবে, সেই কোণ সংকট কোণের থেকে বেশি হতে হবে। এটাকে যদি আই লিখি তাহলে মাথায় রাখবো আই অবশ্যই গ্রেটার দেন থিটা সি। থিটা সি মানে এখানে সংকট। আবার যেহেতু প্রতিফলন হচ্ছে, তার মানে এই কোণ আর এই কোণের মান কিন্তু সমান হবে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি কি বললাম? এক, নাম্বার 1, আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন কি বললাম? আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। আর আপাতন কোণ কোথায় সৃষ্টি হয়েছে? ঘন মাধ্যমে। আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। এবার আসি জলের নিচে যে মাছ থাকুক বা কোনো ডুবুরি থাকুক, তারা জল তলকে কেমন ভাবে দেখে? অর্থাৎ মাছ দিয়েই বলি, মাছের নিকট জল তল কেমন থাকে? এই ধরো দুটো মাধ্যমে বিভেদ তল, এদিকে মনে করো বায়ু আছে, এদিকে জল আছে। তাহলে এটা জল বা ঘন মাধ্যমে লিখছি, ধরো বা জলই লিখলাম। এটা ধরো জল আর এটা ধরো বায়ু। এখানে ধরো মাছের চোখ রয়েছে, মাছটা দেখাচ্ছি না, শুধু চোখটা বলছি। এবার যদি মাছটা সংকট কোণে তাকায়, মানে এই যে তাকাচ্ছে এটা মনে করো সংকট কোণে পড়ছে, এই অ্যাঙ্গেলটা সংকট। সংকট কোণে যদি তাকায় তাহলে ও কিন্তু এই দুটো মাধ্যমে যে বিভেদ তল, এই বিভেদ তলের উপর কোনো কিছু থাকলে তাকে দেখতে পাবে। অর্থাৎ এখানকার কোনো কিছু মাছের চোখে এসে পড়বে। এখানে যদি কিছু থাকে সেটা মাছের চোখে এসে পড়বে। আর ও যদি সংকট কোণের থেকে বেশি কোণে দেখার চেষ্টা করে,
সংকট কোণের থেকে যদি বেশি কোণে এইভাবে দেখার চেষ্টা করে তখন কিন্তু বাইরের জিনিস কিন্তু দেখতে পাবে না। কেন? তখন কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কি হবে? ও জলের ভিতরকারই কোনো কিছুর কে দেখতে পাবে। মানে এখানকার কোনো যদি মাছ টাছ কিছু থাকে সেটাকেই ও দেখছে এখানে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট এরকম দেখতে পাবে, আবার যখন এরকম সোজা তাকাবে, এরকম সোজা, তখন ও ভাববে এই মাছটাকে ও এখানেও দেখবে। সোজা যখন তাকাচ্ছে ভাবছে মাছটা তাহলে কোথায় আছে? এখানে। আর অ্যাকচুয়ালি মাছটা কোথায়? এখানে। সেই মাছটাকে কিন্তু জলের উপরে দেখছে। মানে ওর কাছে মনে হচ্ছে ওই তো উপরে মাছটা আছে। আমরা অ্যাকচুয়ালি সংকট কোণের থেকে বেশি কোণে তাকালে ও কিন্তু বাইরের জিনিস দেখতে পায় না। ঠিক এদিকেও সেম হবে। এই সংকট কোণে তাকাচ্ছে, তাহলে এখানকার কোনো কিছুর চোখে গিয়ে পড়ছে। সংকট কোণের থেকে বেশি কোণে তাকাচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। ফলস্বরূপ এখানকার জিনিসই ওর কাছে চোখে পড়ছে, ও দেখছে সেটাকেই এরকম যায়। অর্থাৎ ও ভাবছে যে মাছটা এখানে আছে, আবার মাছটাকে এটাকে ডাইরেক্টও দেখতে পাচ্ছে। তার মানে সংকট কোণের মধ্যে যদি থাকে, তার মানে ও যদি ধরো এটা সংকট কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার মানে যদি এবার সংকট কোণের থেকে কম করে দেখে তখনই একমাত্র বাইরের জিনিস দেখতে পাচ্ছে। সংকট কোণ হলে বিবের তলগুলো দেখতে পাচ্ছে, সংকট কোণে বেশি কোণে তাকালে জলের মধ্যেকার জিনিস দেখছে, সংকট কোণের থেকে কম কোণে তাকালে তবেই জলের বাইরের কিছু দেখতে পাচ্ছে। তার মানে মাছের কাছে জলতলটা কেমন মনে হচ্ছে? মাছের কাছে জলতলটা এইরকম একটা বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো দেখায়। মানে সেই ছিদ্রের বাইরে, ছিদ্রের মধ্যে দিয়ে যখন দেখে তখন বাইরে জিনিস দেখে, ছিদ্রের বাইরে মানে ছিদ্রটা যেখানে সেটা বাদ দিয়ে যখন বাকিটা দেখে তখন কিন্তু জলের মধ্যে দেখে। ফলে মাছের কাছে জলতল একটা বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো দেখায়। মনে করো তোমার একটা আয়না আছে, আয়নায় যখন তাকাচ্ছ তুমি আয়না তোমার মুখ দেখতে পাচ্ছ, কখনো পিছনে জিনিসও দেখতে পাচ্ছ। এবার সেই আয়নায় যদি একটা বৃত্তাকার ছিদ্র করা হয় তাহলে কি হবে? সেই ছিদ্র দিয়ে আমরা সামনে জিনিস দেখতে পাবো, আবার বাকি অংশ তাকালে পেছনকার জিনিস দেখতে পাবো। তো মাছও ও জলতলটাকে ঠিক সেরকমই দেখে। এই ছিদ্রের মধ্যে তাকালে বাইরে জিনিসগুলো দেখতে পাচ্ছে, এই ছিদ্রের বাইরে তাকালে ভেতরকার জিনিস দেখতে পাচ্ছে। তাহলে এই কারণে আমরা বলতে পারি মাছের নিকট জলতল একটি বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো দেখায়। তার মানে ও যত জিনিস দেখতে পাচ্ছে সেটা ফলো করে দেখো, একটা শঙ্কুর মধ্যেই সব দেখতে পাচ্ছে। এই যে শঙ্কুটা তৈরি হয়েছে সবকিছু শঙ্কুর মধ্যে দেখতে পাচ্ছে, শঙ্কুর বাইরে কিছু দেখতে পাচ্ছে না। যেখানে এই শঙ্কুর, যে শঙ্কুর মধ্যে দেখছে, ফলো করে দেখো এই শঙ্কুর অর্ধ শিরোকোণটা কত হয়। এটা যদি থিটা সি হয়, সংকট কোণ হয়, তাহলে এটাও থিটা সি আসে। তার মানে সেই শঙ্কুর অর্ধ শিরোকোণ সংকট কোণের সমান। আবার এদিকে বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ হয় 49 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা 49, তার মানে এই শঙ্কুর শিরোকোণ কত? 49 ইন্টু 2, 98 ডিগ্রি। তার মানে 98 ডিগ্রি বিশিষ্ট যে শঙ্কু, মানে শিরোকোণ 98 ডিগ্রি, সেই রকম শঙ্কুর মধ্যেই সব বস্তু কেউ দেখতে পায়, তার বাইরের কিছু দেখতে পায় না। জল তলকে কেমন দেখায় যদি বলে, তখন বলবো জল তলটাকে দেখে বৃত্তাকার ছিদ্রযুক্ত আয়নার মতো বা দর্পণের মতো। আর ও দেখতে পায় যেটা, সেটা হচ্ছে একটা শঙ্কুর মধ্যে যেগুলো পড়বে 98 ডিগ্রি শিরোকোণ বিশিষ্ট, সেই শঙ্কুর মধ্যে সবকিছু দেখতে পায়। আর জল তলটা কেমন দেখে? বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো। তাহলে মাছের নিকট
জলতল একটি বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো দেখায়। তো যদি বলি ছিদ্রের ব্যাসার্ধ কত, তো সেটা কি করে বার করব? চলো ছিদ্রের ব্যাসার্ধটা বার করি। এই ব্যাসার্ধটা ধরলাম আর মাঝে চোখ থেকে জলতলের উচ্চতা মানে জলের উপরিতল তার উচ্চতা ধরলাম এইচ। এইটার নাম দিলাম ও, এই পয়েন্টের নাম দিলাম এ, এটা ধরো বি। ট্রায়াঙ্গেল ও ই বি থেকে কি পাই? সংকট কোণ এটা আর এটা 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল যেটা আমরা ধরি থিটা, সেটা যার উপর থাকে, যে বাহুর উপর থাকে সেটা হয় ভূমি। তাহলে আমাদের এইচ হচ্ছে ভূমি আর হচ্ছে লম্ব। আমরা জানি লম্ব বাই ভূমিতে কি হয়? ট্যান থিটা। তো বলতে পারি যেহেতু আমরা আর কেই চাইছি, তো আর বাই এইচ ইকুয়াল টু ট্যান থিটা সি। কি নির্ণয় করতে চলেছি? ছিদ্রের ব্যাসার্ধ। ছিদ্রের ব্যাসার্ধ নির্ণয় করতে চলেছি। তো আর ইকুয়াল টু পাচ্ছি তাহলে এইচ ইন্টু ট্যান থিটা সি। এই ট্যান থিটা সি কে ভেঙে আমি লিখতে পারি সাইন থিটা সি বাই কস থিটা সি। এখন দেখো সাইন থিটা সি মানে কি হয়? একটু আগে দেখলাম সাইন থিটা সির সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক আছে। সাইন থিটা সি মানে 1 বাই মিউ। তো সাইন থিটা সি মানে এসেছিল 1 বাই মিউ, মানে অ্যাকচুয়ালি ওখানে এসেছিল মিউ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা সি। এই যে মিউ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা সি, তো সেটা আমরা বলতে পারি সাইন থিটা সি মানে 1 বাই মিউ। তাহলে cos থিটা সি ইকুয়াল টু কত হবে? তো আমরা জানি cos থিটা মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো সাইন থিটা সির ভ্যালু তো 1 বাই মিউ, তার স্কয়ার করলে পাবো 1 বাই মিউ স্কয়ার। এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1 বাই রুটের মধ্যেই মিউ স্কয়ার থাকে আর রুট বাদ দিয়ে লিখলে শুধু। তাহলে সাইন থিটা সির ভ্যালু পেলাম, cos থিটা সির ভ্যালু পেলাম, বসিয়ে দেব। সাইন থিটা সি 1 বাই মিউ, cos থিটা সি রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ। মিউ মিউ কেটে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে মাঝে নিকট জলতল যে বৃত্তাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো দেখায়, সেই ছিদ্রের ব্যাসার্ধ কত এসছে? আর ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। অনেক সময় মাছ না বলে এখানে একটা দীপ্ত বস্তু বলতে পারে, আর সেই দীপ্ত বস্তু যতটুকু মানে জলতলে যতটুকু জায়গা জুড়ে আলোকিত করবে তার ব্যাসার্ধ চাই। একই রকম ভাবে করব, শুধু পার্থক্য কি? এটা মাছ ছিল তাই কোনো বস্তু থেকে আলোগুলো তার চোখে এসে পৌঁছেছে এইভাবে। আর যখন দীপ্ত বস্তু বা আলোকিত বস্তু বলবে তখন তার থেকে আলোক রশ্মিগুলো বার হবে, তখন এভাবে আলোক রশ্মিগুলো বার হবে, শুধু রের ডিরেকশন গুলো চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে ওর চোখে এসে পড়ছে আর সেক্ষেত্রে এখান থেকে লাইট যাবে, মানে দীপ্ত বস্তু বলবে। যদি বলে মাছ যে যতটুকু বৃত্তাকার ছিদ্র মতো যে দর্পণ দেখাচ্ছে, সেই ছিদ্রের ক্ষেত্রফল কত? ছিদ্র তো বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আসবে? পাই আর স্কয়ার। তো আর এর ভ্যালু তো আমরা বার করেছি, তো ক্ষেত্রফল বার করতে পারবো পাই আর স্কয়ার করে। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আর একটা দৃষ্টান্তে আসি। এটা তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংকট কোণের ব্যাপারটা দেখালাম। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে অপটিক্যাল ফাইবার, আলোকবাহী তন্তু। অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার।
ন্যাচারালি তৈরি হয় প্লাস্টিক, কাঁচ বা কোয়ার্টজ দ্বারা। তো কাজ কি? অ্যাকচুয়ালি এটা কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ধর্মকে কাজে লাগিয়ে এটা তৈরি করা হয়েছে। এই ভিতরে যে আমাদের অ্যাকচুয়ালি একটা একদম নিরের সরু তামার সরু তারের মতোই, যেগুলো বললাম প্লাস্টিক বা কাঁচের বা কোয়ার্টজের তৈরি হতে পারে, নিরেট হয় মোটামুটি ভাবে, আর খুব সরু থাকে। তো এর ভিতরে যে সিগন্যালটা আমরা পাঠাবো, সেখানে ওর ভিতরে লাইটটা যাবে বা সিগন্যালটা যাচ্ছে এবং লাইটে ভাবো সেটা কি হচ্ছে, বারবার ওর ভিতরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে হতে গিয়ে পৌঁছাবে অন্য প্রান্তে। যেহেতু পূর্ণ প্রতিফলন হয়, ভিতরে কোনো শোষণের ব্যাপার থাকে না, তার মানে এখানে কোনো শক্তি ক্ষয় ব্যাপারটাও থাকছে না। আর যেহেতু লাইট যাচ্ছে এখানে, তো সেই জন্য কোনো ডেটা খুব ফাস্ট পাস করছে। তার মানে এখানে এর সাহায্যে কোনো তথ্যকে আমরা পাঠাতে পারি, খুব দ্রুত পাঠাতে পারি, এবং সেই ডেটার কোনো ক্ষয় না ঘটিয়ে। এই অপটিক্যাল ফাইবারের ভিতরে যে অপটিক্যাল ফাইবার গুলো কেমন ভাবে থাকে, ভেতরে যেটা থাকে যে আবরণ, তাকে আমরা বলি আবরণ না, ভেতরে যেটা থাকে তাকে আমরা বলি কোর। কোর, আর কোরের উপরে এক আবরণ দেওয়া থাকে, একটা কোটিং করা থাকে কোরের উপরে, সেটাকে আমরা বলি ক্ল্যাডিং। কোরের উপরে থাকে ক্ল্যাডিং। ক্ল্যাডিং সাধারণভাবে কোরের প্রতিসরাঙ্কটা বেশি হয়, আর ক্ল্যাডিং যেটা, তার প্রতিসরাঙ্কটা কম হয়। ফলে যখন লাইট আসছে এভাবে পড়ছে এখানে, তখন কি হয়, ও কিন্তু ঘন থেকে, কোর থেকে যখনই ক্ল্যাডিং এ যাচ্ছে, তখন কি হয়, ঘন থেকে লঘুতে যাচ্ছে। আর ঘন থেকে লঘুতে যখনই সংকট কোণের থেকে বেশি কোণে পড়ে যাচ্ছে, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। তো এভাবে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হতে হতে আমাদের রশ্মিটা আর এক প্রান্তে পৌঁছে যায়। তার মানে এটা যদি নলটা আমরা বাঁকাই বা কিছু করি, তাতেও কোনো সমস্যা নেই। ন্যাচারালি আমরা জানতাম আলো সরলরেখায় যায়, তো এক্ষেত্রে তো নল বাঁকালেও তো যেতে পারবে, কারণ এখানে তো জাস্ট অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। এবার চলে আসবো কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তো কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার আগে আমরা কয়েকটা ফর্মুলা একটু জেনে নিই। ফর্মুলাগুলো আগেও আমি ডে 1 ডে 2 তে ডিসকাস করেছি, ডে 3 তেও কিছু বলেছি, তো সেগুলোই আর একবার লিখছি। সব ফর্মুলা কিন্তু এখানে দিচ্ছি না, যেটুকু আমাদের ডে 1 থেকে ডে 4 অবধি যেটুকু আলোচনা হয়েছে তার মধ্যেকারই কিছু দিচ্ছি। মানে ডে 4 মানে আজকের, ও সরি ডে 4 নয়, আজকের ক্লাস তো ডে 3 চলছে। ফর্মুলা নাম্বার 1, এখানে মাধ্যমটা ব্যাপার না, আমি এটাকে লঘু এটা ঘন হিসাবে এঁকেছি, সেটা কোনো সমস্যা না, লঘু ঘন যাই হোক। তো এখানকার প্রতিসরাঙ্ক যদি μ1 হয়, এটার প্রতিসরাঙ্ক যদি μ2 হয়, এই অ্যাঙ্গেলটা যদি I হয়, এটা যদি R হয়, তো স্নেইলের সূত্র থেকে আমরা লিখতে পারি μ1 sin I equal to μ2 sin R, বা লিখতে পারি μ2 by μ1 equal to sin I by sin R। এখানে ফলো করে দেখো এটা কি করেছি, পরের মাধ্যমটার প্রতিসরাঙ্কটা আগে লিখেছি, পরেরটা বাই আগেরটা, আর কোণের সময় যেখান থেকে যাচ্ছে সেটার কোণ আগে লিখেছি, মানে আইটা আগে দিয়েছি, পরে আর দিয়েছি। মাথায় রাখতে পারবে, লাইট আসছে এখান থেকে এখানে, যে মাধ্যমে যাচ্ছে সেখানকার প্রতিসরাঙ্ক বাই পূর্বের মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। নাম্বার 2, μ1 to 2 কে আমরা কিন্তু লিখতে পারি μ2 বাই μ1। μ1 to 2 মানে লাইট যদি 1, এটা প্রথম মাধ্যম, এটা সেকেন্ড মাধ্যম,
লাইট যদি 1 থেকে 2 তে আসে, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যমে আসে, তখন তাকেই আমরা লিখতে পারি μ1 to 2, আর μ1 to 2 মানে হয় μ2 বাই μ1। নাম্বার 3, প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, অর্থাৎ μ2 বাই μ1 সেটা ইকুয়াল টু আছে v1 বাই v2, যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের বেগ বাই অপর মাধ্যমের বেগ। আবার প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যখন সম্পর্ক করব অঙ্ক করার সময়, তখনও আবার করব ব্যস্তানুপাতিক λ1 বাই λ2। দেখো এখানে বলছি μ2 বাই μ1 মানে sin i বাই sin r, এখানে বলছি μ2 বাই μ1 v1 বাই v2, এখানে বলছি μ2 বাই μ1 মানে λ1 বাই λ2। আবার চাইলে বলতে পারি যেহেতু μ2 বাই μ1 মানে এটা, আবার μ2 বাই μ1 মানে এটা, তাহলে বলা যেতে পারে v1 বাই v2 ইকুয়াল টু sin i বাই sin r। আবার বলতে পারি v1 বাই v2 ইকুয়াল টু λ1 বাই λ2, কারণ এটা মানেও এটা মানেও μ2 বাই μ1, তাহলে এটা আবার ইকুয়াল টু এটা। আবার বলতে পারি sin i বাই sin r ইকুয়াল টু λ1 বাই λ2। তাহলে প্রথমে এই ফর্মুলা যেগুলো লিখলাম তার উপর বেস করে কয়েকটা অঙ্ক একটু দেখে নিই, তারপর দরকার হলে আর কিছু করাবো। ম্যাথ যেগুলো চুজ করেছি সেগুলো আমি ছায়া প্রকাশনীর বেসিক লেভেল থেকে দেখাচ্ছি। তো ছায়া প্রকাশনীর বেসিক লেভেল 1 দাগের অঙ্কটাই দেখাচ্ছি আমি। তো কোয়েশ্চেনটা আছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে কি বোঝায়, মিউ এয়ার টু জল মানে ওয়াটার, সেটা কত 4/3। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মানে মিউ এয়ার টু গ্লাস, সেটা কত দেওয়া আছে 3/2। চাইছে কি কাচের সাপেক্ষে জলে মানে কাচ গ্লাস তার রেসপেক্টে ওয়াটার, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। তো কাচের সাপেক্ষে জল মিউ গ্লাস টু ওয়াটার মানে আমরা জানি মিউ ওয়াটার বাই মিউ গ্লাস, মিউ ওয়াটার বাই মিউ গ্লাস। এখন মিউ এয়ার টু ওয়াটার মানে বোঝায় মিউ ওয়াটার বাই মিউ এয়ার, সেটা মানে 4/3। আবার মিউ এয়ার টু গ্লাস মানে বোঝায় মিউ গ্লাস বাই মিউ এয়ার, সেটা ইকুয়াল টু দেওয়া 3/2। মিউ ডাব্লিউ বাই মিউ এর ভ্যালু জানি, মিউ জি বাই মিউ এর ভ্যালু জানি। তাহলে দেখো এখানে মিউ ডাব্লিউ বাই মিউ এ চাইছে, তাহলে আমি উপর নিচে যদি মিউ এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি পাচ্ছি, মিউ ডাব্লিউ বাই মিউ এ মানে কত 4/3, মিউ জি বাই মিউ এ মানে কত 3/2, তাহলে কত পাচ্ছি 8/9। বোঝা গেল? এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে আছে জলের প্রতিসরাঙ্ক 4/3, জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
হলে জলের ভিতর নশো মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? জলের প্রতিসরাঙ্ক দেওয়া, মানে মিউ গ্লাস দেওয়া আছে 4/3। শূন্য স্থানে আলোর বেগ মানে ধরো সি ধরলাম, সেটা দেওয়া আছে 3 × 10⁸। জলের ভিতর 900 মিটার দূরত্ব, ধরো এটা এস ডিস্টেন্স 900 মিটার, কত সময় লাগবে? সময় ধরলাম টি চাইছে, দূরত্ব দেওয়া, টাইম চাইছে, দূরত্ব দেওয়া, টাইম চাইছে। আলো তো আর ত্বরণ নিয়ে যায় না, আলো সমবেগে চলে। আর সমবেগে চললে আমরা তো এস ইকুয়াল টু ভিটি বলতে পারি, এস ইকুয়াল টু ভিটি সমবেগের ক্ষেত্রে। চাইছিল টাইম শুধু, কিন্তু ভিটা নেই। ভি বলতে এই যে জলের মধ্যে যাচ্ছে, জলের মধ্যে তো আলোর বেগ নেই, যে বেগ দেওয়া আছে সেটা তো শূন্য স্থানে আলোর বেগ। তাহলে বেগের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক ফর্মুলা লিখেছি আমি, এই যে μ2 বাই μ1 ইকুয়াল টু v1 বাই v2, μ2 বাই μ1 ইকুয়াল টু v1 বাই v2, μ2 বাই μ1। লাইট যদি এখন শূন্য মাধ্যম থেকে জলে আসে, তাহলে μ1টা তাহলে এখানে μ1 এর শূন্য, তার শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক তাহলে 1। জলে আসছে তাহলে μ2 জায়গায় কি লিখবো? ওয়াটার। তাহলে μ2 এর জায়গায় লিখছি মিউ ওয়াটার, μ1 এর জায়গায় লিখছি 1। v1 মানে কি ছিল? এই মাধ্যমের বেগ, তো এই মাধ্যমের বেগটা মানে এখানে শূন্য, সেটা লিখছি সি। আর যে মাধ্যমে যাচ্ছে অর্থাৎ জলে, সেই মাধ্যমের বেগ লিখছি ভি। তো শূন্য থেকে যখন জলে যাচ্ছে তখন আমরা কি লিখতে পারি? জলের প্রতিসরাঙ্ক μ2 জায়গায় μw, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, তাহলে μw বাই 1 ইকুয়াল টু কি আসছে? v1 এর জায়গায় কত? সি, আর v2 এর জায়গায় আসছে ভি। তাহলে বলতে পারি μw ইকুয়াল টু সি বাই ভি। ওটা জল, জি লিখলাম কি বুঝে? ভুল করে লেখা হয়ে গেছে, জল যেহেতু, তাহলে ওয়াটার। তাহলে আমাদের ফর্মুলাটা পেলাম μw ইকুয়াল টু সি বাই ভি। ভি বলতে আমি বলতে চাইছি এখানে জলে বেগ। তাহলে এটাকে চাইলে VW লিখতে পারি। তাহলে এখান থেকে আগে ভিটা বার করব, তবে ওখানে ভি ইউজ করলে তবে টাইমটা আমরা বার করতে পারবো। টাইম ইকুয়াল টু এস বাই ভি। তো μw 4/3, সি এর মান 3 × 10⁸, বেগ জানি না, তাহলে ভি ইকুয়াল টু 9 × 10⁸/4। এখানে বসিয়ে দিই, এস কত? 900, ভি এর মান 9 × 10⁸, 4টা উপরে বসালাম 100। তাহলে টাইম ইকুয়াল টু 4, এটা যদি উপরে তুলি 10⁸ থেকে দুটো কমে যাচ্ছে, তাহলে 10⁻⁻6। তাহলে টাইম লাগবে 4 × 10⁻⁻6। চলে আসি পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 3, সবই ছায়া প্রকাশনী, বেসিক লেভেল থেকে দেখাচ্ছে। এবার আর অঙ্কটা লিখছি না, পড়ছি, একটু শোনো।
কাছে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাছে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর কাচের প্রতিসরাঙ্ক দেওয়া 1.5। তাহলে কাচের প্রতিসরাঙ্ক এয়ার টু গ্লাস দেওয়া আছে 1.5, আর বলেছে আলোর বেগ, কাছে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। কাছে আলোর বেগ, আমি কাছে বেগ বলতে হিসাবে জি লিখলাম, কাজ মানে গ্লাস, তাই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটি তরলে আলোর বেগ, আবার চলে আসি অন্য জায়গায়, একটা কাচের গল্প ছিল। একটি তরলে যে লিকুইড, তাই লিখলাম V(L), সেখানে বেগ দেওয়া আছে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত এয়ার টু লিকুইডটা চাইছে। তো কি করে বার করব? মিউ এয়ার টু গ্লাস দেওয়া, ভিজি দেওয়া, কিন্তু দেখো কোথাও শূন্য মাধ্যমে আলোর বেগ কিন্তু দেওয়া নেই। তাহলে আমাকে আগে সেটা বার করতে হবে, কারণ একটু আগে দেখলাম যদি লাইট শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসে তো মিউ ইকুয়াল টু আমরা কি ইউজ করি, C/V। তো এখানে প্রথম সেটা ইউজ করছি, মিউ এয়ার টু গ্লাস সেটা ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ, মানে এয়ার থেকে আসা, শূন্য মাধ্যম থেকে আসা, একই ভাবতে পারো। তো C/VG। তাহলে এখান থেকে প্রথমে আগে সিটা বার করে নেব, তবে সি এখানে বসিয়ে দিয়ে, তবে এখানে এগেইন মিউ এয়ার টু লিকুইড ইকুয়াল টু তখন C/V এর ইউজ করে আমরা এয়ার টু লিকুইড বার করতে পারবো। তবে মনে হতে পারে যে না, এখানে ডিরেক্ট তো আমরা সি বসিয়ে দিয়ে কাজটা করতে পারি, কিন্তু যদি সি ডিরেক্ট বসানো থাকতো, মানে সি এর ভ্যালু তো আমরা জানি 3 × 10⁸, কিন্তু এখানে ডিরেক্ট বসাতে হবে না, কারণ ডিরেক্ট বসাতে যদি হতো তাহলে এই ইনফরমেশনটা দিত না। তোমাকে এই ইনফরমেশন দিয়েছে যে এখান থেকে তুমি সি বার করো, দেন ওখানে পুট করে তুমি কাজটা করো। তাহলে এয়ার টু গ্লাস কত পাচ্ছি 1.5, সি তো আমাদের 3 × 10⁸, ভিজি, ও সরি আবার সেই সি এর ভ্যালু বসিয়ে দিলাম, সি এর ভ্যালু তো চাইছে বার করে নিতে হবে, আর ভিজি এর ভ্যালু কত 2 × 10⁸। দেখো ফলো করে সি কত আসছে 3 × 10⁸ এসেই গেল, কিন্তু সেটা আমাকে বার করতে হবে। এবার বসিয়ে দাও। তাহলে সি এর ভ্যালু এখান থেকে শিখে গেছি 3 × 10⁸, আর ভি লিকুইড হচ্ছে দেওয়া আছে 2.5 × 10⁸, তার মানে মিউ এয়ার টু লিকুইড, তাহলে কত পাবো 2.5 পয়েন্ট তুললে 30/25 25 30, তার মানে এয়ার টু লিকুইড আছে 5 × 60 মানে 1.2। আশা করি বোঝা গেছে। চলে আসি পরের অঙ্কে। এটা অঙ্ক লিখছি না, আমি পড়ছি, একটু শোনো। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হয় এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়। আসছে যে বেগ, সেই বেগ দেওয়া আছে, যত কোণে আসছে সেটা দেওয়া আছে, আর প্রতিসরণ কোণ দেওয়া আছে। চাইছে কি ওই মাধ্যমে আলোর বেগ, মানে যে মাধ্যমে গেল পরে সেই মাধ্যমে আলোর বেগটা চাইছে। কি কি যাচ্ছে আর একবার ছবি এঁকেই দেখাচ্ছি কি কি বলেছে দেওয়া। লাইট আসছে 45 ডিগ্রি কোণে, প্রতিসৃত হয়েছে 30 ডিগ্রি কোণে। এই কোণটা দেওয়া 45, এই কোণটা দেওয়া 30 ডিগ্রি। আসছিল এই মাধ্যমের বেগ ছিল শূন্য মাধ্যম, তাই এটা 3 × 10⁸, মানে বায়ু মাধ্যম, আর এই মাধ্যমে বেগটা চাইছে, এই মাধ্যমে বেগ কত তাই চাইছে। চলো আর একবার ফর্মুলা দিয়ে একটু মন দিয়ে নি, আর একবার এটা বুঝে নিলাম কি চাইছে। দেখো কি আছে, আই আর দুটো বেগ, আই আর দুটো বেগ, আই আর দুটো বেগ কোথায় পাবো,
আই আর দুটো বেগ, আই আর দুটো বেগ পাওয়া যাচ্ছে। v1 বাই v2 ইকুয়াল টু sin i বাই sin r। তাহলে v1 বাই v2 ইকুয়াল টু sin i বাই sin r অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে এখানে v1 বাই v2 ইকুয়াল টু sin i বাই sin r কোথা থেকে পাচ্ছি? অ্যাকচুয়ালি মিউ 1 to 2 ইকুয়াল টু v1 বাই v2, আবার মিউ 1 to 2 ইকুয়াল টু sin i বাই sin r। দ্যাট মিন্স v1 বাই v2 ইকুয়াল টু sin i বাই sin r। তাহলে এখানে v1 হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। v2 জানি না, v ধরে নিয়েছি বা v2 v2ই থাকে, v2 হিসেবে কোশ্চেন হবে। I কত 45 ডিগ্রি, আর কত 30 ডিগ্রি বসাও। v1 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, v2 জানি না, sin r মানে sin 45, sin r মানে sin 30। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই v2 sin 45 মানে 1 বাই রুট 2, sin 30 মানে হাফ, 1 নিচে দিলাম 2 মনে করলাম। তার মানে v2 ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই এটা ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু রুট 2 বাই রুট 2 দিয়ে 2 কাটলে নিচে রুট 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। রুট 2 এর ভ্যালু 1.4 আর উপরে ধরো 3, এখন 3 দিয়ে নিচে যদি 1.4 এর জায়গায় ধরো 1.5, তাহলে 3 কে 1.5 দিয়ে ভাগ করলে হতো 2। এবার যেহেতু 1.4 দিয়ে ভাগ করছি তো আর একটু বেশি হবে, তাহলে 2 এর একটু বেশি ইন্টু 10 টু দি পাওয়ার 8 থাকবে, ক্যালকুলেশন আমি করছি না। তাহলে 2 এর একটু বেশি মানে এখানে এসছে 2.12 ইন্টু 10 টু দি পাওয়ার 8। নেমে যাচ্ছে, একটু তুলে দিই, ঠিক আছে। চলে আসি 5-এ। 5টাও লিখছি না, মুখে বলছি শোনো। একবর্ণী একটি আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম। রশ্মিটি জলের মধ্যে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তবে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, আমি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বায়ু এয়ার, তাই ল্যামডা এ লিখলাম, সেটা আছে 4200 অ্যাংস্ট্রম। জলের প্রতিসরাঙ্ক মিউ ওয়াটার দেওয়া আছে 4/3, আর তার তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে জলের এই তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ডাব্লিউটা চাইছে। কি করবা? ল্যামডার সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক, ল্যামডার সাথে প্রতিসরাঙ্ক, চলো ব্যাক করে আবার দেখে নিই ফর্মুলায়। ল্যামডার সাথে প্রতিসরাঙ্ক, ল্যামডার সাথে প্রতিসরাঙ্ক কোথায় আছে? ল্যামডার সাথে প্রতিসরাঙ্ক ওই দেখো, μ2 বাই μ1 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। μ2 মানে কি? যে মাধ্যমে যাচ্ছে, μ1 মানে যেখান থেকে আসছে, আর ল্যামডা 1 মানে প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 2 দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা মাথায় রাখো, μ2 বাই μ1 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। μ2 বাই μ1 ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। μ2 মানে যেখানে যাচ্ছে, যাচ্ছে কোথায়? বায়ু থেকে জলে, তাহলে যাচ্ছে জলে, তার মানে মিউ গ্লাস। কোথা থেকে আসছে? এয়ার থেকে, মিউ এয়ার। ল্যামডা 1 বাই ল্যামডা 2, ল্যামডা 1 মানে যেখান থেকে আসছিল সেটা হচ্ছে ল্যামডা এ, যাচ্ছে কোথায়? গ্লাসে। কারণ মিউ এর সাথে ল্যামডার কিন্তু ব্যস্ত সম্পর্ক। মিউ গ্লাস বাই মিউ এয়ার ইকুয়াল টু ল্যামডা এয়ার বাই ল্যামডা গ্লাস। মিউ গ্লাস, গ্লাস নয়, বারবার ভুল করছি, এটা গ্লাস নয়, এটা গ্লাস থেকে আসেনি, জল থেকে এসছে, তাহলে এগুলো জল করতে হবে আবার। তাহলে ল্যামডা ল্যামডা নয় মিউ, তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ এয়ার ইকুয়াল টু ল্যামডা এয়ার বাই ল্যামডা ডাব্লিউ। মিউ ডাব্লিউ 4/3, মিউ এ বায়ু প্রতিসরাঙ্ক 1,
ল্যামডা এ 4200, ল্যামডা ডাব্লিউ জানি না, তাহলে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে 4200 3 মাল্টিপ্লাই হচ্ছে 4 ডিভাইড হয়ে গেল। কোথায় ভুল হলো? মিউ ডাব্লিউ বাই মিউ এ, ল্যামডা এ আর বাই ল্যামডা ডাব্লিউ, না ঠিক আছে, 414050, তাহলে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু 3150 অ্যাংস্ট্রম। মাথায় রাখবে মিউ এর সাথে ল্যামডা ব্যস্ত হবে সম্পর্ক, তাই জন্য মিউ ডাব্লিউ আসছে বলে এখানে ল্যামডা এ আর আসছে। চলে আসি, এটা কত বললো? 5 6, আবারও পড়ছি, লিখছি না। 6 এ বলছে 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের এক বর্ণীয় আলো শূন্য স্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে। ফাইভ ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্ক, কম্পাঙ্ক নিউ বা এফ তুমি লিখতে পারো। আচ্ছা এখানে আমি এফ দিয়ে লিখছি, চলো এফ দিয়ে কম্পাঙ্ক লিখতে পারো। 5 × 10⁻14 হার্জ। একটি আলো শূন্য স্থান থেকে আসছে, কোথা থেকে? শূন্য স্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে। ওই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রতিসরাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য একটু আগেই দেখলাম। কোথা থেকে আসছে? শূন্য স্থান থেকে কোন একটা মাধ্যমে, তো মাধ্যম মানে মিডিয়াম, এম দিয়ে লিখলাম, শূন্য স্থান মানে এ আর ধরতেই পারি। ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ল্যামডা এ বাই ল্যামডা এম। এইবার শূন্য স্থানের বেগ দেওয়া আছে, দেওয়া নেই সরি, সেটা আমরা জানি। কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেওয়া আছে প্রতিসরাঙ্ক, মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে মিউ এম দেওয়া আছে 1.5, আর মিউ এ বায়ু প্রতিসরাঙ্ক তো আমরা জানি, সেটা হয় 1। অঙ্কটা আরেকবার পড়ছি। 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের এক বর্ণীয় আলো শূন্য স্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে। ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? মাধ্যমে আলো তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা এমটা চাইছে। এবার দেখো তুমি মিউ এম জানো, মিউ এ জানো, ল্যামডা এম জানো না, আবার ল্যামডা এও তো জানো না, তাহলে ল্যামডা এ কোথায় পাবো? দুটো আননোন তো হয় না, তার জন্য সি আর এফ দিয়ে দিয়েছে। আলোর বেগ সি ইকুয়াল টু হয় কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখান থেকেই কিন্তু আমরা ল্যামডা এটা বার করতে পারবো। তার মানে ল্যামডা এ সেটা ইকুয়াল টু হবে তোমার সি বাই এফ, যেখানে সি এর ভ্যালু 3 × 10⁸, এফ এর ভ্যালু 5 × 14 10⁻14। তো বসিয়ে দিই 3 × 10⁸ বাই 5 × 10⁻14, তাহলে ল্যামডা এম এটা ইকুয়াল টু 1.5 নেমে যাচ্ছে, 3 × 10⁸ বাই 1.5 নিচেই থাকছে বা ইনটু 5 10⁻14। পাঁচ দিয়ে যদি 2 কাটতাম 0.4 পেতাম, তাহলে 0.4 আর এখানে 10⁸, তার থেকে বাদ যাচ্ছে 14, তাহলে 0.4 আর 10⁸ থেকে 14 মানে 10⁻⁻6, এটা আসছে আমার কিসে? মিটার ইউনিটে। এবার যদি আমি অ্যাংস্ট্রমে করতে চাই, এটাকে 1000 দিয়ে সরি 10⁻10 দিয়ে ডিভাইড ইনটু করলে আমরা পাবো অ্যাংস্ট্রম।
তো আমরা 10 থেকে 6 মানে 10 টু দি পাওয়ার 4, তাহলে 0.4 into 10 to the power 4 angstrom, or we can say 0.4 into 10 to the power 4 মানে 4000 angstrom। তাহলে এভাবেও কিন্তু আমরা বার করে নিতে পারবো। আজ তাহলে এটুকুই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও অর্থাৎ আলোর প্রতিসরণের ডে 4।